বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ভোটের প্রস্তুতি। বিএনসিসি রোভার স্কাউট পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদারদের নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা খাত পুনর্গঠনে নজর দেওয়ার আহ্বান। সাবেক সচিব শহীদ খান কারাগারে। সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে নিতে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কমিশন। ক্লোজ সার্কিট ক্যামেরায় 8টি কেন্দ্র মনিটরিং এর পাশাপাশি থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনসিসি রোভার স্কাউট পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট। কোনো রকম বিরতি ছাড়াই চলবে বিকেল 4টা পর্যন্ত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার রাত 10টাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়। নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার এনে নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনে রাখা হয়েছে। 28টি পদের বিপরীতে প্রার্থী 471 জন, ভোটার প্রায় 40,000। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কোনো ধরনের নিরাপত্তার সংখ্যা দেখছেন না ডাকসুর চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। আর প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। পুলিশ চেক করলে তারা হয়তো একটু অসহিষ্ণু বা অস্বস্তি বোধ করতে পারেন, সেজন্য আমাদের শিক্ষার্থীরা থাকবেন, শিক্ষকরা থাকবেন, বিএসসি থাকবেন। আমাদের ভোট কেন্দ্রের বাইরে আমাদের শিক্ষকরা থাকবেন, যাতে করে ওখানে যদি কোনো জটলা হয় সেটা আমাদের শিক্ষকরাই খুব ভালোভাবে এটা ম্যানেজ করতে পারবে। আমরা আশা করতেছি কোনো ছাত্রছাত্রী, রেসিডেন্স, নন রেসিডেন্স কেউ এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া বুধবার ভোর 6টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে ভোটের আগের দিন মধুর ক্যান্টিনে ব্রিফিং করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। এদিকে নির্বাচন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ এবং চাহিদা, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। সারা দেশের যে শুভকামনা আমাদের প্রতি, সেটিকে আমরা পাথেয় করেছি এবং এই বড় ঘটনাটিতে আমরা সবাই মিলে অংশ নিয়ে তাকে অর্থবহ করব এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব। সবার সহযোগিতা চাই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু ভোট গ্রহণের সকল কার্যক্রম শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সারওয়ার, কেন্দ্রগুলোতে প্রস্তুতি কেমন হয়েছে? সকল প্রয়োজনীয় উপকরণ পৌঁছেছে কিনা? আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যা প্রস্তুতি তা কিন্তু সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে, বা কিছুটা 7টা-8টার মধ্যেই সবকিছু, সব ধরনের প্রস্তুতি শেষ। এখন আসলে রাতটা পার করা। আর যেহেতু রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই, তো রাতের বেলা আসলে কারোর কোনো মাথা ব্যথাও নেই কি হচ্ছে না হচ্ছে। এই যেহেতু আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি আছে, রাত গভীর হয়, হলগুলোতে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তারা একটু টিএসসি বা এই এলাকাগুলোতে আড্ডা মারে, অনেকে পলাশিতে আড্ডা মারে। কিন্তু যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে সবগুলো প্রবেশপথ কালকে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ নিয়েছে, তো বহিরাগত তেমন কোনো লোকজন আজকে নেই। যা আছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা হলে আছেন তারাই এখানে আছেন এবং সবাই আসলে এই রাজু ভাস্কর্যের সামনে বা টিএসসি কেন্দ্রিক তাদের আনাগোনা। আমরা 11টা-12টার দিকে যতটা ভিড় দেখেছি, এখন রাত্র বাজে 1টার বেশি, এখন আসলে ভিড় অনেকটাই কমে গেছে।
অন্তত 30% মাত্র লোক আছে, প্রায় 60% 70% লোকজন শিক্ষার্থীরা এখান থেকে চলে গেছে। আমরা ওই সময়ে যখন তাদের আনাগোনা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আসলে ভোট নিয়ে তাদের চিন্তা ভাবনা কি। তারা সবাই বলে যে আসলে ভোট নিয়ে তাদের মাঝে অতটা টেনশন নাই। যারা কেউ হয়তো তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সিদ্ধান্ত নেবে, তারা রাতের মধ্যে সিদ্ধান্ত নেবে, তাদেরকে আসলে প্রভাবিত করার কোনো ব্যবস্থা মানে কোনো সুযোগ নেই। তারা যারা এই শিক্ষার্থীরা আছে তারা গত 15 বছর মানে যারা নতুন ভর্তি হয়েছে বা যারা 4-5 বছর যাবত আছে তারা গত এই আন্দোলনগুলোতে ডাকসুতে যারা নির্বাচিত মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বেশিরভাগই তাদের পরিচিত এবং তারা সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানেন এবং সেটা বিবেচনা করে তাদের কাছে যাকে যোগ্য মনে হবে তাকে তারা ভোট দিবেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে রাত 11টার দিকে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি আরেকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন দিয়ে রিজওয়ান মানসুরির তিনি তার নির্বাচনী সরে গেছেন। তিনি আসলে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে, দুইজনই স্বতন্ত্র প্রার্থী। আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা জানতে পেরেছি যে ভুয়া আইডি কার্ড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে কার্ড দিয়ে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল, সেখান থেকে 2 জনকে আটক করা হয়েছে নীলক্ষেতের সামনে থেকে। আর আমরা যতটুকু জেনেছি যে নীলক্ষেত কেন্দ্রিক যে প্রেস এরিয়াগুলো আছে সেগুলোতে একটা অভিযান চালিয়েছে যে ভুয়া কার্ড কেউ করছে কিনা এই বিষয়টা দেখার জন্য। এই হচ্ছে পরিস্থিতি, পুরোপুরি আসলে প্রস্তুত। আর পুরো রাতের যে আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দিন যা বিরাজ করে আজকেও তার চেয়ে হয়তো 10% বেশি। আর সবাই অপেক্ষা করছে আসলে ঘুম থেকে উঠে কখন ভোট দিবে, সেই অবস্থাতে আছে সবাই। যারা ছিল তারাও এখন অলমোস্ট আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে পুরো এলাকাটাই খালি হয়ে যাবে। স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969 সালের গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার A.F. রহমান হলের উদ্যোগে মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ডাকসুর আদ্যপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে ছাত্র সংসদের নাম ডাকসু ছিল না। শুরুতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে থাকলেও প্রতিষ্ঠার 3 দশক পর নামকরণ করা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, যার সংক্ষিপ্ত রূপ ডাকসু। 1944-45 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে। এই গঠনতন্ত্রের অধীনে 1945-46 সালে উপাচার্য পি.জে. হার্ট পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি হন। ছাত্রদের মধ্যে থেকে ভিপি হন আহমেদুল কবির এবং সুধীর দত্ত জিএস নির্বাচিত হন। পরের বছরেও এই সংসদ থেকে যায়, তবে আহমেদুল কবির পদত্যাগ করায় ফরিদ আহমেদ ভিপি নির্বাচিত হন। 1947-48 সালে ভিপি হন জগন্নাথ হলের অরবিন্দ বসু এবং সাধারণ সম্পাদক হন গোলাম আজম। এই সংসদও পরের বছরে থেকে যায় এবং কোনো এক সময় গোলাম আজমের বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন এজেড খান। পরে 1950 সালে তাদের কার্যকালের মেয়াদ শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকের মতে প্রথম 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোর কাজ ছিল জ্ঞান চর্চা, আত্ম উন্নতির উপায় উদ্ভাবন এবং সমাজসেবামূলক। 1923 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ 2019 সালে ভিপি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের থেকে গোলাম রব্বানী জিএস নির্বাচিত হন। ডাকসুর ইতিহাসে 2 জন নারী ভিপি ছিলেন। বেগম জাহানারা আক্তারের পর মাহবুজা খান ছিলেন দ্বিতীয় নারী ভিপি। 1968-69 শিক্ষাবর্ষে ভিপি হন তোফায়েল আহমেদ, জিএস হন নাজিম কামরান চৌধুরী। পরের বছরও নেতৃত্ব শূন্য ছিল ডাকসু। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালে ডাকসুর সহ সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান 1973 সালের 3 সেপ্টেম্বর। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হল সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলেও সন্ধ্যা নামার পর কয়েকটি হল থেকে অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
1979-80 শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আক্তারুজ্জামান। 1982-83 শিক্ষাবর্ষে ভিপি হন আক্তারুজ্জামান, জিএস হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আর 1983 থেকে 88 পর্যন্ত ডাকসুর আর নির্বাচন হয়নি। 1989-90 শিক্ষাবর্ষে ডাকসুতে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জিএস হন মুশতাক হোসেন। আর 1990-91 শিক্ষাবর্ষে ভিপি হন আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। 1991 সালের পর থেকে ডাকসু নির্বাচন একেবারে আমাবস্যার চাঁদ হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতায় তা থেমে যায়। 1994-95 সালে উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতায় সেই নির্বাচন আর আলোর মুখ দেখেনি। 1996 সালে অধ্যাপক একে আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পর একাধিকবার ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি। এরপর মাঝে মধ্যেই ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রস্তাব আসে সিনেটেও, তবে তাতে কোনো ফল পাওয়া যায়নি। 2005 সালে ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বর মাসের মধ্যে তফসিল ঘোষণা করলেও ছাত্রলীগের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। সকল অচলায়তন কাটিয়ে দীর্ঘ 3 দশক পর 2019 সালে হাইকোর্টের রায়ের পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। 24-এর আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। প্রায় 6 বছর পর উৎসব মুখর পরিবেশে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বৈরাচার হটানো আন্দোলনের সহযোগীদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এখন সময় স্বৈরাচারের ধ্বংস করে যাওয়া অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে মনোযোগী হওয়ার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলা সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দলে গণতান্ত্রিক চর্চা বাড়াতে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা জরুরি, আর এটিই হবে দলের ভিত্তি মজবুত করার একমাত্র প্রক্রিয়া। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ফেসিবাদের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম, মামলা, গুম খুনের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 3 কোটি নতুন ভোটার হলেও তারা কেউই ভোট দিতে পারেননি। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা পূরণে বিএনপি আগামীতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। মানুষের প্রত্যাশা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে আদেশ দেন। বেলা 2:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে আটক রাখার আবেদন করেন
শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে রোববার রাতে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তার কাছে সদ্য প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সাংবাদিকদের কথা বলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। রোববার মারা যান বদরুদ্দিন ওমর। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৮ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দিন ওমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, বদরুদ্দিন ওমর মারা গেছেন, কিন্তু তার জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে, আর এজন্যই বদরুদ্দিন ওমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য আবেদন করবে প্রসিকিউশন। রাজধানী জুরাইনে মা বাবার কবরের পাশেই সমাহিত করা হয়েছে লেখক, গবেষক ও বামপন্থী তাত্ত্বিক রাজনীতিক কমরেড বদরুদ্দিন ওমরকে। এর আগে সকালে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদে হয় তার নামাজের জানাজা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিপ্লবের লাল পতাকায় মোড়ানো কফিনে শেষবারের মতো শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন ওমর। প্রথিতযশা এই বুদ্ধিজীবীর চিরবিদায়ে স্তব্ধ তার দীর্ঘদিনের সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা। যত সীমাবদ্ধতাই থাকুক সবকিছু অতিক্রম করে তার এই আত্মোৎসর্গকৃত নিবেদিত জীবন, এই জীবন থেকে আজকের প্রজন্ম শিক্ষা নিতে পারে। আমাদের মুক্তির যে সংগ্রাম অব্যাহত আছে, সেই সংগ্রামে বদরুদ্দিন ওমর থাকবেন। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন, জনতার পক্ষে থেকেছেন। সমস্ত লোভ এবং লালসার বিপরীতে দাঁড়িয়ে একটা মানুষের প্রতি নিষ্ঠাবান থাকা, জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান থাকা, সেই জায়গাটা বদরুদ্দিন ওমর তৈরি করেছেন। সকালে বদরুদ্দিন ওমরের মরদেহ শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও। আমি মনে করি যে উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। বিষয় আছে যেগুলো বামপন্থীরা ওভাবে বলেন না, কিন্তু উনি জেনেটিক্যালি মডিফাইড ক্রপের বিরুদ্ধে পর্যন্ত লিখেছেন। তা আমি সেই ক্ষেত্রে মনে করি যে আজকে আমরা একটা চিন্তাবিদকে হারালাম। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। শ্রেণী শোষণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লেখক, গবেষক এবং বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলোর দিশারি হয়ে থাকবেন বলে বিশ্বাস তার সহযোদ্ধাদের। তিনি সাধারণভাবে আমাদের দেশের শোষক শ্রেণী, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এইসব অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের সংগ্রামকে অগ্রসর করার অবস্থানে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। তার অসংখ্য লেখনী, যে লেখনীর মধ্য দিয়ে তিনি কিন্তু প্রকৃতপক্ষেই সমাজে নিপীড়িত মানুষের কথাই বলেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে এই কিংবদন্তিকে চিরনিদ্রার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর জুরাইনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তায় শীঘ্রই সুরক্ষা আইন করা হবে। একই সাথে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়াও চলছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, একাধিক মন্ত্রণালয় সম্পৃক্ত হওয়ায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া বেশ জটিল। এরপরও অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এই সরকার সব প্রক্রিয়া শেষ করতে না পারলে পরবর্তী সরকার নিশ্চয়ই তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন ভাতা ও সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তা না হলে অনেকে বিশেষ গোষ্ঠীর পাপেট হয়ে যেতে পারেন। এসব বিবেচনায় সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে।
নিরাপত্তার ইস্যুটা আমি বারবার বলেছি, এখন এটা অলরেডি লেজিসলেটিভে আমরা পাঠিয়েছি যে সাংবাদিকতা সুরক্ষা আইন যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছিল এটা করে দেওয়ার ইচ্ছা আমার আছে। 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের করার ইচ্ছা আছে, কিন্তু এটা এতটাই জটিল একটা প্রক্রিয়া, বিভিন্ন মন্ত্রণালয় আসলে এটার সাথে সম্পৃক্ত। তো এটা এই সময়টুকু আমি যদি পাই, আরও যে সময় দরকার আসলে এই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য, হয়তো আমি করে দিয়ে যেতে পারবো। আর যদি নাও করে দিতে পারি তাহলে অন্তত আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব। পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছ থেকে আপনারা আশা করি এটা বুঝে নেবেন। 2025 সেশনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে সপ্তাহব্যাপী ভর্তি মেলা। ইউডার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও উক্ত ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর ডক্টর আহমদুল্লাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর কাজী মেজবাউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আনিসুর রহমান, জীববিজ্ঞান অনুষদের প্রফেসর আনোয়ারুল বাশার সহ আরো অনেকে। মেলায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 প্রাপ্তদের জন্য থাকবে টিউশন ফিতে 100% ছাড়। উভয় পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের জন্য টিউশন ফিতে থাকবে 50% ছাড়। সাধারণ জিপিএ প্রাপ্তদের জন্য থাকছে 20% ছাড়। ভর্তি ইচ্ছুক সব শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে থাকছে 50% ছাড়ের সুবিধা, এমনটা জানিয়েছে আয়োজকরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে প্রচুর প্রস্তুতি। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদারদের নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা খাত পুনর্গঠনে নজর দেওয়ার আহ্বান। সাবেক সচিব শহীদ খান কারাগারে, সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে নিতে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাবিহীন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।